দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতেই অনুরোধ করব আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। না হয় যেখানে পাকিস্তানের যে অবস্থা, যেন আমরা ভাগ হয়েছি, বলে পাকিস্তানে কত উন্নত, আর সেই পাকিস্তান আজকে কত গরিব হয়ে গেছে, আর আমাদের দেশ কত উন্নত হয়ে গেছিল, আর এখন সামনে কি হইতেছে আরো দেখেন। এখন 2008 সালের বাংলাদেশ আর পাকিস্তান বা যেই অর্থনীতি সাইড ছিল সেটা ছিল বাংলাদেশের ডাবল ছিল পাকিস্তান, আর এখন পাকিস্তান থেকে $100 বিলিয়ন বেশি এই বাংলাদেশের মাথা পিছু আয় কিন্তু ডাবল। রফিক ভাই আবার আসবো, আর একটা আলোচনা আছে। আমি একটা কথা বলি, একটা দেশের অর্থনৈতিক উন্নতি হইতে এলে বুঝছেন, পার্শ্ববর্তী যে দেশ আছে সেই দেশটা যদি উন্নত থাকে তার সহযোগিতা লাগে, তাহলে দ্রুত সে আগাইতে পারে, নাহলে কিন্তু পারে না। এটাই বাস্তবতা। আপনার পাশের দেশটা যদি উন্নত থাকে, ওই দেশটা যদি আপনি হেল্প করে তা আপনিও উন্নত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন দেখেন না, তারা আলাদা আলাদা দেশ, এরপরেও সবাই মিলে একটা ইউনিয়ন, তাদের অর্থনৈতিক সিস্টেম একই, সবই একই করেছে। কেন? যাতে সবাই উন্নত, মানে ওরা সবাই উন্নত। এরা কেউ চায় না একজন গরিব হয়ে যাক আর ফ্রান্স চায় না যে আপনার ইতালি গরিব হয়ে যাক, ইতালি চায় না যে সুইডেন গরিব হয়ে যাক, সুইডেন চায় না যে আপনার বেলজিয়াম গরিব হয়ে যাক। সবাই বলে যে সবাই আমরা ভালো থাকি, উন্নত। যেখানে একেবারে সমানভাবে উন্নত কিন্তু ইউরোপিয়ান প্রত্যেকটা কান্ট্রি। কেন? একজনকে আরেকজন হেল্প করছে, করে। মূল কারণ তো একটাই। এখন আমাদের দেশের মানুষ তুমি বুঝতেছো না, আমাদের দেশের মানুষের ব্রেনটা কাজ করে না। ওরা ধর্ম নিয়ে আর রাজনীতি করে, ধর্ম নিয়ে চিন্তা করে। আরে ভাই, আমি বলি শিখাইছে ভারতের বিরোধিতা করতে হবে। একটা কথা বলি, সারা বিশ্বে মানুষ আছে 30 কোটি মুসলমান আছে। যুক্তিসঙ্গত। উনি যে জায়গায় আছে এই জায়গায় বসে ওনাকে এই কথাটাই বলতে হবে, এটাই সত্যি কথা। কিন্তু ঘটনাটা কি, আপনি কিন্তু ভিডিও আসছে একটা, ওরে বিবেক থাকতে হবে না। আমি ওরে কিন্তু এই যে ভিডিওটা, ওরে যে এই যে আমরা থানা মধ্যে ধরে নিল, এটাও কিন্তু সত্যি কথা। ছবিটা আসছে, এটা সত্যি কথা। এর আগে একটা নতুন ভিডিও আসছে আজকে আমাদের ইয়াতে আসছে, আপনি ওই গণমাধ্যমে আসছে, ডাইরেক্ট আপনার টেলিভিশন ইয়াতে আছে। এখানে হাজার হাজার মানুষ গিয়া তখন ওই যে ফ্যাক্টরিকে ঘেট ভাঙ্গিয়া, মানে ভাঙতেছে এই অবস্থা। পরে বাংলো কিনা আমি পুরাটা দেখিনি, অথবা বাংছে হাজার হাজার মানুষ গিয়ে ঢুকছে গিয়ে ফ্যাক্টরিতে। এখন ধরলো কি, ফ্যাক্টরি যে ইনচার্জ তারে ধরছে, যে কেরে তারে চাকরি থেকে বাইর করে বাইরে দিল। মানুষ গিয়ে হাজার হাজার মানুষ রয়েছে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর ইয়া নাই। যদি আজকে আইন শৃঙ্খলা বাহিনীর যদি তৎপরতা ভালো থাকতো, মানুষ যদি মনে করতো যে না এখানে গেলে সমস্যা হবে আইনের, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত না। যদি আইনের শাসন প্রতিষ্ঠিত থাকতো তাহলে এইভাবে একটা ফ্যাক্টরিতে আক্রমণ, যেখানে বাধ্য হয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষ ওরা চেয়েছে। আপনি দেখেন এই ভিডিওটা। এখন উনি ওনার দায়িত্বশীল জায়গা থেকে উনি কথা বলতে পারে, কিন্তু ঘটনা তো অন্যটা। কেন? প্রচার করছে কি, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুটুত করছে, এই জন্য ওরা এভাবে করা হয়েছে। তাকে কিন্তু ওইভাবে প্রচার দিতে চাইছিল। তো ধর্মীয় স্লোগানও দেয়া হয়েছে, যে ভিডিও দেখা গেছে। এবং যারা ধরা পড়ছে তেমন হুজুর, এটা মাদ্রাসার ইমাম মনে হয়, এবং আরেকটা বাংলাদেশের আরেকজন ওই যে হুজুর, দুইটা হুজুর, ওদেরকে তাহলে ওদেরকে অ্যারেস্ট করে না কেন? যদি এইটা সংখ্যালঘুর ব্যাপারটা না হতো, ওরা যে ভিডিওটি আসছে, 2টা হুজুর 3টা হুজুরের ভিডিও নতুন করে আসছে আবার, যে এইগুলি তাহলে এগুলি অ্যারেস্ট করে না কেন? তারা এদেরকে অ্যারেস্ট করা যদি না, যেহেতু করছে না, তাহলে জানে যে এইসব বক্তব্য দিলে কোনো সমস্যা নাই, কাজ করলে কোনো সমস্যা নাই। উনি বললেও তাই জিনিসগুলি ওনার মুখে ওনারটা বলতে পারে, ওনার দায়িত্বশীল পোস্টে আছে বলতে পারে। কিন্তু পাবলিক বা ইন্টারনেট মিডিয়া, এটা এই ইন্টারনেট মিডিয়াতে কিন্তু চরম ভাবে ধরছে, কিন্তু আপনি জানেন না। ওই যে আপনার সংখ্যালঘু ওই যে ছেলেটা যে পুরায় মারায়, অর্ধমৃত তাকে পুরায় মারছে, এটা কিন্তু সারা মিডিয়াতে চলে গেছে। বাংলা সঙ্গে নির্যাতনে কানাডা বানানো, এটা তো গতকালকে বলছি, এখন আরো হয়েছে। আমি গত রাত্রে শুনছি সারা বিশ্ব মিডিয়াতে এটা নিয়ে হচ্ছে, তোলপাড় শুরু হয়েছে। আমি তো বললাম না যে ভারতকে আপনি আমাদের দেশের কিছু সংখ্যক নাগরিক ওরা কি খুব হালকাভাবে ছোট করে মনে করে। আমি তো সবসময় কিন্তু ভারতকে, কিন্তু আমি খুব ওদেরকে খুব বুদ্ধিদীপ্ত মানুষ মনে করি, এবং আমি আমার চোখের সামনে তো ভারতের উন্নতিটা হইলো দেখলাম। আমাদের দেশে উন্নতি হয়েছে, ঠিক আছে,
আমাদের দেশেও কিন্তু ভারতে আমরা যদি বলি যে আমাদের উন্নতি হয় না, আমাদের দেশের রাস্তাঘাট কি ছিল আমাদের আর কি হইল গত 15 বছরে অকল্পনীয় অবস্থা, উন্নত হয়েছে। হ্যাঁ, ভারতের সব জায়গায় কিন্তু উন্নতি হলো, কিন্তু তাদের অর্থনৈতিক স্টেবিলিটি বাড়ছে, পারমাণবিক শক্তিধর হয়েছে, সব দিক দিয়ে এই দিক দিয়ে হয়েছে। কিন্তু আমাদের তো পারমাণবিক বোমা তৈরি করার দরকার নাই, আমাদের তো ওইটার দরকার নাই। আমরা তো শান্তিপ্রিয় দেশ, আমরা ওই কাতে যাবো কেন? আমাদের এই যে আগে সরকার কি বলতো যে আমরা কেউ সাথে গন্ডগোলে যাবো কেন, আমরা কেউ সাথে সবার সাথে মিল থাকবো, সবার সাথে আমাদের বন্ধুত্ব থাকবে, কেউর সাথে আমাদের আল্লাহ। ইভেন দেখেন পাকিস্তানের তখনকার আমলের যে ছিল বুঝিয়েন হাই কমিশনার ছিল, পাকিস্তানের রাষ্ট্রদূত কিন্তু অনেক আকাম কুকাম ধরা খাইছিল। এরপর একবার হয়েছিল যে তাকে বহিষ্কারের জন্য বা আওয়ামী লীগের যা পাকিস্তানের সাথে করার জন্য, সম্পর্ক ছিন্ন করার জন্য সরকার কিন্তু চেঞ্জ করে, তখন কিন্তু চিহ্ন করে নেই। ইচ্ছা করলে করতে পারতো, কিন্তু গুরুত্ব ছিল, অভিযোগ ছিল, ওই বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিল, মাদকের সাথে ব্যবসা জড়িত ছিল ওই রাষ্ট্রদূত। তো গত সরকার কিন্তু এটা করে নাই, এটা করছে যে না আমাদের সবার সাথে প্রতিবেশী বলে তাদের সাথে আমার সম্পর্ক থাকুক, গন্ডগোল দরকার নাই, এটাই চাইছিল। আমাদের পররাষ্ট্র বলছে ওনার বলার দরকার বলছে, কিন্তু বাস্তবতা এরকম সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এখন মোটামুটি আমরা শত্রুতাও করা শুরু করেছি, এরকম বলতে চাচ্ছেন নাকি? এটা তো শত্রুতা, এটা না বলার আমার বলার দরকারটা কি? এটা জনগণই বুঝতেছে। ভাই আমি আমরা শেষের দিকে চলে আসছি, আমাদের সামান্য আলোচনা আছে। যেসব দর্শক আমাদের সাথে লাইভ দেখছেন, অনেক দর্শক, হাজার হাজার দর্শকদের উদ্দেশ্যে বলবো, আলোচনা ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। আমি আসি রাশেদ হায়দার ভাইয়ের কাছে। রাশেদ হায়দার ভাই, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যে কথাটা বলেছেন, ময়মনসিংহের যুবককে পুড়িয়ে হত্যার সাথে সংখ্যালঘু নিপীড়নের কোনো সম্পর্ক নেই, এইটা কি ঠিক? যে আসলে কি এটা কি সংখ্যালঘু নিপীড়ন নয়? আপনি মিউট আছেন। বাংলাদেশের হিসাবে বা আমাদের এই সরকারের হিসাবে সংখ্যালঘু বলতে কিছু নেই। ওরা সংখ্যালঘু আছে এটা স্বীকারই করে না। ওরা বলতে চায় যে এটা সংখ্যালঘু নিপীড়ন না, এটা হচ্ছে যে আপনারা যে বক্তৃতা বিবৃতিগুলো শুনেন নাই, যে ওই যে কথা, যে মানে ইসলামেই কোরআনেই নাকি আয়াত আছে, সূরা আছে যে আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে কতল করতেই হবে। এটা তো ভিডিও ভাইরাল, এই ধরনের ভিডিও শত শত ভিডিও আছে আজকে 2 দিনে। সুতরাং এটা কতল করেছে, আল্লাহর বিরুদ্ধে কিছু বলেছে, কতল করেছে। না, সেটা ধর্মীয় নেতাদের কথা, ওরা বলুক, ওদের বিষয় নিয়ে আমাদের আলোচনা নাই। আমাদের আলোচনা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যটা। আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা কি ধর্মের বাইরে নাকি? উনি কি ধর্মের বাইরে? উনিও তো গোরা না, উনি অবশ্যই ধর্মের বাইরে। উনি তো আর ধর্মীয় কোনো ফতোয়া দিতে পারেন না। যেটা দেওয়ার ওরা দিচ্ছে কি, ওরা সঠিক কি ব্যাঠিক বা সেটা এদেশে চলবে কি চলবে না, এটা তো স্বরাষ্ট্র উপদেষ্টা বলবে। আমাদের দেশের আইন বলে, আমাদের দেশ তো আর এমন না যে শরিয়া আইন চলছে। আমাদের দেশে এখন কি কোনো আইন আছে নাকি? আগে আপনারা চিন্তা করতে, এখন আসলে কোনো আইন আছে কিনা? এখন তো কোনো আইন নাই।